জাফলং বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে পাহাড় আর নদীর সংযোগস্থলে অবস্থিত এক নীরব সাক্ষীর নাম। এই মুহূর্তে আমি আছি জাফলংয়ে। এখানে রয়েছে অজস্র পাথর, রয়েছে স্বচ্ছ নীলাভ জল, সেই সাথে রয়েছে পাহাড়। দূরে দেখতে পাচ্ছেন ভারতীয় সীমান্তবর্তী এলাকা, এই পাশটায় রয়েছে বাংলাদেশ। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশেই। অসংখ্য মানুষ যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানকার প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার জন্য, স্বচ্ছ নীলাভ জল দেখার জন্য, পাথরময় পরিবেশ দেখার জন্য এসেছেন। প্রচণ্ড রৌদ্রে যারা হাঁপিয়ে যান বা একটু ছায়া পাওয়ার জন্য আক্ষেপ করেন, তাদের বসার জন্য এই স্থানগুলো তৈরি করা হয়েছে। অদূরে দেখতে পাচ্ছেন সুউচ্চ সবুজ পাহাড়, তার পাশ দিয়ে বয়ে চলেছে পিয়াইন নদী, সেই সাথে স্বচ্ছ নীলাভ জল সবাইকে করেছে আকৃষ্ট। আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছি এখানকার পরিবেশ থেকে। দূরে দেখতে পাচ্ছেন একটি ঝুলন্ত ব্রিজ, যা দুইটি পাহাড়কে সংযুক্ত করে রেখেছে। এ পাশটায় দেখতে পাচ্ছেন আপনারা ভারতীয় সীমান্তবর্তী এলাকা, সেই সাথে ভারতের জাতীয় পতাকা দেখতে পেলাম। অসংখ্য মানুষ এখানে এসেছেন। দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিওটি দেখছেন, সিলেটের জাফলং থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুর্শেদ আলম। আজ আমরা জাফলংকে চিনি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, মানুষের শ্রম আর প্রকৃতির সাথে বসবাসের এক অনবদ্য গল্প। তৎকালীন সময়ে জাফলং ছিল একটি সীমান্তবর্তী এলাকা। এই এলাকা মূলত পাথর উত্তোলনের জন্য পরিচিত ছিল। খাসিয়া পাহাড় থেকে নেমে আসা পাহাড়ের ঢলের সঙ্গে অসংখ্য পাথর পিয়াইন নদীর তীরে এসে জমা হতো, যা ছিল এখানকার মানুষের প্রধান জীবিকার মাধ্যম। অনেকেই মনে করে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই কাজের সঙ্গে যুক্ত ছিল এখানকার মানুষেরা। জাফলং নামকরণ নিয়ে রয়েছে ভিন্ন মত। উইকিপিডিয়ার তথ্য মতে কেউ কেউ মনে করে জাফলং নামটি এসেছে খাসিয়া ভাষা থেকে। খাসিয়া জনগোষ্ঠীর ব্যবহৃত কোনো শব্দ বা স্থানের নামের সাথে মিল রেখেই জাফলং নামকরণ হয়েছে। উইকিপিডিয়ার তথ্য মতে অন্য একটি মতও আমি খুঁজে পেয়েছি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে এই এলাকায় কর্মরত কোনো এক ইউরোপীয় কর্মকর্তা বা ব্যবসায়ীর নামের সাথে মিল রেখে জাফলং নামটি প্রচলিত হয়। যদিও এই বিষয়ে নির্ভরযোগ্য লিখিত কোনো দলিল বা প্রমাণ আমি পাইনি। তখনকার সময়ের জাফলং অঞ্চলে প্রধানত খাসিয়া উপজাতির বসবাস ছিল। পাহাড়ের ঢালে তাদের গ্রাম, পান চাষ এবং প্রকৃতির নির্ভর জীবনধারা এই অঞ্চলের সামাজিক কাঠামো গড়ে তোলে, এবং খাসিয়া সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল তাদের মাতৃতান্ত্রিক ব্যবস্থা, যা সিলেটের এই অঞ্চলের ইতিহাসে এক অন্যতম ও বিরল দৃষ্টান্ত বলে আমি মনে করছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাথর, যেন একটি পাথরের গালিচার উপর দিয়ে আমি হাঁটছি। এই মুহূর্তে যে পাশটি দিয়ে আমি হাঁটছি, দুই পাশে রয়েছে অসংখ্য দোকানপাট। মূলত পিয়াইন নদীর বুকে জেগে ওঠা এখন যে চরটি আপনারা দেখতে পাচ্ছেন, চর ঠিক নয়, যদি আমি বলবো এই চরটিতে শুধুমাত্র পাথরে রয়েছে, বালু খুবই কম, অর্থাৎ সম্পূর্ণটি এই পাথরেই ঢাকা, আবৃত। এই পাথরের উপর দিয়ে আমি হাঁটছি এখন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর দুই পাশে রয়েছে অসংখ্য দোকানপাট, সেই সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা এখানে এসেছেন, যারা এখানকার প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করতে চান। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ আজকে। এই রোদ উপেক্ষা করে মানুষেরা এখানে এসেছেন তাদের মনের খোরাক জোগাতে, এই জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে। এই জায়গাটিতে এসে আমার সাথে দেখা হয়ে যায় আমিন স্যারের সাথে তার মেয়েও রয়েছে। দেখুন, দুজন বিদেশি পর্যটককে আমি এই মুহূর্তে দেখতে পেলাম, যারা এই জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছেন। মেয়েদের অনেক কসমেটিক্স। দূরে দেখুন, যত দূর পর্যন্ত চোখ যায়
তত দূর পর্যন্ত শুধু পাথর আর পাথর, মনে হচ্ছে যেন কেউ পাথরের গালিচা বিছিয়ে রেখেছে। তার ওপাশে রয়েছে সুউচ্চ সবুজ পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, সেই সাথে এখানে আছে অসংখ্য দোকানপাট, দৈনন্দিন অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন মানুষেরা হাঁটাহাঁটি করছে। এখানে দেখুন ছোট ছোট শিশুরা যারা এখানে আসে তাদের বাবা মায়ের সাথে, এই ছোট্ট ছোট বোটগুলো আছে, প্লাস্টিকের বোট, এখানে তারা বোট চড়তে পারে আনন্দ করার জন্য। দেখুন এই যে অনেক পোশাকাদি মেয়েরা কেনাকাটা করার চেষ্টা করছে। অনেক কসমেটিক্সের দোকান এখানে আছে। একটা কথা না বললেই নয়, এখানে মেয়েদের জিনিসপত্রই বেশি। আমি তো রীতিমতো অবাক হয়ে যাই। দেখুন কেউ বা হেঁটে হেঁটে দুপাশের দোকানপাটগুলো দেখছেন, কেউ বা কেনাকাটা করার চেষ্টা করছে, কেউ আবার আমার দিকে তাকিয়ে আছেন আমি যে ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে প্রচণ্ড রোদ, যেখানে দোকানপাট বসেছে তারা কিন্তু দোকানিরা উপরে এই যে আবৃত করে রেখেছেন একটু ছায়া তৈরি করার জন্য, যাতে করে পর্যটক যারা আছেন তারা জিনিসপত্র কিনতে চান তারা যাতে সহজে জিনিসপত্র কিনতে পারেন। দেখুন অনেক কসমেটিক্স। এখানটিতে দেখুন একজন বিক্রেতা তিনি চাল বিক্রি করছেন, সেই সাথে সিলেটের বিখ্যাত চা পাতা এখানে পাওয়া যায়, তিনি চা পাতাও বিক্রি করছেন। এখানে পোশাকাদি রয়েছে। এখানে দেখুন যারা খিদে ভুগছেন বা খাবার খেতে চান সেখানে খাবারের ব্যবস্থা আছে। তো যেমনটি আমি আপনাদেরকে বলছিলাম, মূলত ঔপনিবেশিক শাসনামলে ব্রিটিশরা সিলেট অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর খুবই গুরুত্ব আরোপ করেছিল। চা বাগানের পাশাপাশি পাথর ও বনজ সম্পদের দিকে তাদের নজর পড়ে। ফলে এই সময় জাফলং, সিলেট ও আশেপাশের এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়। তারাই বাণিজ্যিকভাবে এখানে লাভবান হওয়ার চেষ্টা করে। অন্যদিকে স্বাধীনতার পরে জাফলং নতুন পরিচয় পেতে শুরু করে। তাদের প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার পাহাড়ি ঝর্ণা ও স্বচ্ছ নদী পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। ধীরে ধীরে এটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট হয়ে ওঠে। আজকের জাফলং কিন্তু কেবল একটি ভ্রমণ স্পট নয়, বরং এটি ইতিহাস, প্রকৃতি আর মানুষের জীবনযাত্রার একটি জীবন্ত দলিল। এখানকার প্রতিটি পাথর, পাহাড় আর নদীর ঢেউ যেন বলে যায় এক সময়ের এখানকার মানুষের জীবন সংগ্রামের কথা, সংস্কৃতি আর স্বপ্নের কথা। সবই যেন আজ নীরব সাক্ষী, অথচ কত শত মানুষ প্রতিদিন এখানে আসে, তাদের পদধ্বনিতে মুখরিত হয় জাফলং। কেউ কি আন্দাজ করতে পারে কেমন ছিল সেই সময় এখানকার মানুষের জীবনযুদ্ধ? সবই যেন গল্পের মতো সুন্দর আর প্রকৃতির মতো স্বচ্ছ। এখানে এসে দেখা হয়ে গেল হাসিব স্যারের সাথে। এই যে মিঠু স্যার, এই যে হাসিব স্যার, এই যে মাইনুদ্দিন স্যার, সেই সাথে আছেন আমাদের নাহিদ স্যার, সবার সাথে দেখা হয়ে গেল।